এবছরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি সিনেমা হচ্ছে এই নাইস ভিউ সিনেমাটি। একজন বড় ভাই তার ছোট বোনকে বাঁচানোর জন্য কি কি করতে পারে তা সত্যি আপনাকে হতবাক করে দিবে। আর উপরওয়ালা যে আমাদের মাঝে মাঝে জীবনে অনেক কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা নেন, এই মুভিটি তারই একটি বাস্তব উদাহরণ। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা জিংহাও নামক একটি ছেলেকে দেখি। তার ছিল 6 বছর বয়সী একটি ছোট বোন। তাদের মা মারা গিয়েছে কয়েক বছর হয়ে গেল, আর তাদের বাবা তাদের রেখে অন্য এক মহিলাকে বিয়ে করে সেখানে চলে গিয়েছে। এই দুই ভাই বোনের পৃথিবীতে আপন বলতে কেউই নেই, তাই জিংহাও তার ছোট বোনের সব দেখভাল একাই করে। জিংহাও তার বোনকে তার স্কুলে নামিয়ে দিয়ে সে চলে যায় একজন ডক্টরের কাছে। ডক্টরের কাছ থেকে আমরা জানতে পারি জিংহাওর ছোট বোনের হার্টে একটি প্রবলেম রয়েছে, যে প্রবলেমটা তাদের মায়েরও ছিল, যার কারণে সে মারা গিয়েছে। তো জিংহাওর ছোট বোনের অপারেশনটা যদি খুব দ্রুত না করানো হয় তাহলে তার পরিণতিও তার মায়ের মতো হবে। ডক্টর এই অপারেশনের জন্য অনেকগুলো টাকা চায় জিংহাওর কাছে, কিন্তু জিংহাওর ছিল খুব ছোট একটি মোবাইল রিপেয়ারের দোকান। সেখানে টুকিটাকি মোবাইল ঠিক করে দুই ভাই বোনের ঠিকভাবে সংসারই চলতো না। তাদের 3 বেলা খাবার খেতেই অনেক কষ্ট হয়ে যেত। তাই বোনের চিকিৎসার জন্য সে এতগুলো টাকা কোথায় পাবে? জিংহাও সবসময় তার বোনের জন্য চিন্তায় থাকতো। একদিন রাতে জিংহাওর কাছে একটি ফোন কল আসে। এই ফোন কলটি ছিল তারই একটি ফ্রেন্ডের। সে জিংহাওকে একটি ওয়্যার হাউসে ডাকে, যার দায়িত্বে সে ছিল। জিংহাও সেখানে চলে যায়। তার ফ্রেন্ড জিংহাওকে একটি বিশাল মোবাইলের পাহাড় দেখায়। মোবাইলগুলো ছিল পুরাতন এবং নষ্ট। এই মোবাইলগুলোর মালিক কিছুদিন আগে জেলে গিয়েছে এবং তার অনেক বছরের সাজা হয়ে গিয়েছে। জিংহাওর ফ্রেন্ড জিংহাওকে বলে, তুমি এই মোবাইলগুলো নিয়ে যাও, আর যা প্রফিট হয় সবই তুমি রেখো, শুধু আমাকে 1 লাখ ইয়ান দিও। কিন্তু জিংহাওর কাছে তো এই 1 লাখ ইয়ান দেওয়ার মতো সামর্থ্য ছিল না। সে ওখান থেকে কয়েকটা মোবাইল নিয়ে সে বাসায় চলে যায়, আর নিজের মতো করে সে কয়েকটা মোবাইল ঠিক করার চেষ্টা করে। সে কিছুক্ষণ চেষ্টার পরে একটি মোবাইল সে ওপেন করে ফেলে। এটা দেখে সে নিজে অনেক খুশি হয়। সে মনে মনে ডিসিশন নেয়, যেভাবেই হোক না কেন তার ওই 1 লাখ ইয়ান ম্যানেজ করে এই মোবাইলগুলোকে কিনতে হবে, আর এই মোবাইলগুলোকে ঠিক করে বাইরে বিক্রি করে সে তার বোনের চিকিৎসা করাবে। পরদিন জিংহাও চলে যায় ব্যাংকে একটি লোনের জন্য। সেখানে সে লোনের জন্য একটি আবেদন করে। সেখান থেকে জিংহাও সরাসরি চলে যায় মার্কেটে। সে একজন দোকানদারের সাথে একটি ডিল করে। সে ওই মোবাইলটি দেখিয়ে দোকানদারকে বলে, এমন অনেক মোবাইল আমার কাছে রয়েছে। দোকানদারও মোবাইলগুলো কিনতে রাজি হয়ে যায়। তখন জিংহাও ক্যালকুলেটরে তার প্রফিটগুলোকে ক্যালকুলেট করতে থাকে। সে দেখতে পায় এই মোবাইলগুলোকে বিক্রি করলে তার 9 লাখ ইয়ান লাভ হবে, যা দিয়ে সে ব্যাংকের লোন পরিশোধ করার পরেও সে তার বোনের চিকিৎসা খুব ভালোভাবে করাতে পারবে। সেই সাথে সে নিজেও একটি অনেক বড় দোকান দিতে পারবে। সে অনেক সুন্দর একটি জীবনের স্বপ্ন দেখতে থাকে। আর এভাবেই 2 সপ্তাহ কেটে যায়। হঠাৎই একদিন ওই দেশের সরকার একটি নতুন আইন পাশ করে যে পুরাতন মোবাইল কেনা বেচার ক্ষেত্রে প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা জাতীয় পরিচয়পত্র লাগবে, যা কিনা জিংহাওর পক্ষে দেওয়া ছিল একদমই অসম্ভব। তাই দোকানদার জিংহাওর সাথে তার ডিলটি ক্যান্সেল করে দেয়। জিংহাওর মাথায় আকাশ ভেঙে পড়ে। তার স্বপ্নগুলো মাটির সাথে মিশে যায়। সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। এই হাজার হাজার ফোনের মধ্যে থেকে সে মাত্র 6-7টা ফোন বিক্রি করতে পেরেছে। বাকি ফোনগুলো যে সে কি করবে তার মাথায় কিছুই ঢুকছে না। জিংহাও মন খারাপ করে বাসায় ফিরে আসে। পরদিন জিংহাও সাইনিং ইলেকট্রনিক্স নামক একটি বড় কোম্পানিতে যায়। মূলত জিংহাও যে ফোনগুলোকে ঠিক করে বাজারে বিক্রি করছিল সেই ফোনগুলো ছিল এই কোম্পানিরই। সে ওই কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে। সে ওই ম্যানেজারকে বুঝিয়ে বলে যে আপনাদের কোম্পানির অনেকগুলো ফোন আমার কাছে রয়েছে। আমি জানি ওই ফোনগুলোকে এই দেশে আর বিক্রি করা সম্ভব নয়, কিন্তু আমরা চাইলে ওই ফোনগুলোকে ঠিক করে আমরা অন্যান্য দেশে পাঠাতে পারি। ম্যানেজার জিংহাওর কথায় অতটা গুরুত্ব দেয় না। সে জিংহাওকে বলে, তোমার ওই ফোনগুলো এখানে কোয়ালিটি চেকে পাশ করবে না। কিন্তু জিংহাও তার পিছু ছাড়ে না। তখন ওই ম্যানেজার বাধ্য হয়ে তাকে বলে, আচ্ছা যাও, তুমি একটি ফোন ঠিক করে নিয়ে আসো। যদি ফোনটি কোয়ালিটি চেকে পাশ করে তাহলে তোমার ওই ফোনগুলো আমরা কিনে নিব। মূলত ম্যানেজার বুঝতে পারছিল যে এই কোয়ালিটি চেকে জিংহাওর ফোন কখনোই পাশ করবে না। জিংহাও তার দোকানে ফিরে আসে। সে একটি ফোনকে যতটা নিখুঁতভাবে রিপেয়ার করা সম্ভব তার পুরো চেষ্টাটাই সে করে। সে ফোনটিকে ঠিক করে ওই কোম্পানিতে নিয়ে আসে কোয়ালিটি চেক করার জন্য। আর এবার জিংহাওর ভাগ্যটা ভালো ছিল। তার ঠিক করা ফোনটি কোয়ালিটি চেকে 100% পাশ করে যায়। জিংহাও অনেক খুশি হয়ে যায়। সে ওই রিপোর্টটি নিয়ে সাথেই চলে যায় কোম্পানির ম্যানেজারের কাছে। কিন্তু যেটা হবার ছিল, ম্যানেজার চোখ পাল্টি দেয়। সে জিংহাওকে বলে, তোমার সাথে আমার এমন কোনো কথা হয়নি যে তোমার ফোন কোয়ালিটিতে পাশ করলে তোমার সকল ফোন আমাকে কিনে নিতে হবে। জিংহাওর ভেতরে ভেতরে অনেক রাগ হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। ওই ম্যানেজার তাকে আরো বলে, তোমার বয়স অনেক কম, তুমি এখন এখান থেকে চলে যাও আর নিজের কাজে মন দাও। এত বড় স্বপ্ন দেখা তোমাকে মানায় না। জিংহাও কি করবে বুঝে উঠতে পারে না, কিন্তু সে তো এত সহজে হাল ছেড়ে দেওয়া পাত্র না। সে কোম্পানির মালিকের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু কোম্পানির মালিক ছিল খুবই
ব্যস্ত। তার জিংহাওর সাথে কথা বলার সময় নেই, কারণ তার ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছিল। তাই সে তার গাড়িতে করে ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়। জিংহাও তার স্কুটি নিয়ে ওই গাড়ির পিছু পিছু ফলো করতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি সে ওই স্টেশনে পৌঁছে যায়। জিংহাও সরাসরি যে ওই কোম্পানির মালিকের সামনে সিটে বসে। জিংহাওকে দেখে ওখানকার ম্যানেজার এবং মালিক খুব চমকে যায়। জিংহাও মালিককে বলে, আমি কি আপনার কাছ থেকে 10টা মিনিট সময় পেতে পারি? মালিক রাজি হয়ে যায়। জিংহাও মালিককে সবকিছু বুঝিয়ে বলে। সে জিংহাওর প্রস্তাবে রাজি হয়, কিন্তু মালিক একটি বড় শর্ত দিয়ে দেয়। সে বলে যে আমি তোমাকে একটা টাকাও অ্যাডভান্স দিতে পারবো না, না আমার কোনো লোক তোমাকে সাহায্য করবে। তোমার নিজের টাকায় নিজের লোক দিয়ে সকল ফোনগুলোকে ঠিক করতে হবে এবং সকল ফোনকেই কোয়ালিটি চেকে পাস করতে হবে, তাহলে আমি তোমার সকল ফোন কিনে নিব। লোকটি জিংহাওকে একটি ভিজিটিং কার্ড দেয় আর বলে তোমার কাজ শেষ হয়ে গেলে এই নাম্বারে একটি কল দিবে। ট্রেনটি চলে যায়। জিংহাও স্টেশনে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করতে থাকে যে সে কি করবে। এভাবেই কিছুদিন কেটে যায় আর দেখা যায় জিংহাও ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ জিংহাওর দোকানটিকে বিক্রি করে দিয়েছে। তার ইনকামের একমাত্র পথটিও বন্ধ হয়ে গেল। টাকার অভাবে আর বোনের জন্য খাবার কেনার জন্য জিংহাও শেষমেশ তার স্কুটিও বিক্রি করে দেয়। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলবে না, তাই সে তার একজন ফ্রেন্ডের কাছে চলে যায়। সে তার পা ধরে রিকোয়েস্ট করতে থাকে একটি চাকরির জন্য। শেষমেশ জানালা পরিষ্কারের একটি চাকরিও পায় সে। কিন্তু জিংহাওয়ের মনের আশাটা এখনো নিভে যায়নি, কারণ তাকে তো তার বোনকে বাঁচাতে হবে। তার অনেক টাকার প্রয়োজন। জিংহাও 3000 ইয়ানের বিনিময়ে অনেক পুরনো একটি ফ্যাক্টরি ভাড়া নেয় আর তার বন্ধুদের সাহায্যে পুরো ফ্যাক্টরিটাকে পরিষ্কার করে কাজের উপযোগী করে তোলে। এরপরে সে তার সেই পুরনো ফোনগুলোকে ওই ফ্যাক্টরিতে নিয়ে আসে। কিন্তু এই ফোনগুলোকে ঠিক করার জন্য জিংহাওয়ের এখন অনেক কর্মীর প্রয়োজন, কিন্তু বেতন দেওয়ার মতো তো একটা কানা করিও জিংহাওয়ের কাছে নেই। তাই সে এমন কিছু কর্মী খুঁজতে থাকে যাদেরকে বিভিন্ন কাজ থেকে বের করে দেওয়া হয়েছে অথবা যারা কাজ করতে শারীরিকভাবে আপাতত অক্ষম। প্রথমে সে একজন মহিলাকে খুঁজে বের করে। এই মহিলাটি আগে একটি মোবাইল ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু একটি অ্যাক্সিডেন্টের ফলে তার শ্রবণ শক্তি কমে যায়। তাই তাকে সেই চাকরি থেকে বের করে দেওয়া হয়। এখন সে ছোটখাটো কাজ করে বেড়ায়। জিংহাও তাকে কাজে নিয়ে নেয় আর এরপরে জিংহাও আরেকটি লোকের কাছে যায়। এই লোকটি একটি কোম্পানির ম্যানেজার ছিল, কিন্তু তার ফাইটিং এর অনেক শখ ছিল। তাই একদিন সে ফাইটিং এর ফলে একটি লোককে মেরে ফেলে, যার ফলে তার অনেক বছরের সাজা হয়ে যায়। এতদিন পর সে জেল থেকে বেরিয়েছে, তাই জিংহাও তাকে কাজে নিয়ে নেয়। জিংহাও তৃতীয় যে লোকটিকে নিয়েছিল সে ছিল একজন গেমার। সে সারাদিন গেম খেলতো, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই তার কিছু এক্সট্রা টাকার প্রয়োজন ছিল। তাই পার্ট টাইম চাকরি হিসেবে সে জিংহাওর ফ্যাক্টরিতে জয়েন করে। সেই সাথে সে তার একজন ফ্রেন্ডকেও নিয়ে আসে। এভাবে কিছু বৃদ্ধ আর অভিজ্ঞ লোক মিলে তারা একটি টিম তৈরি করে আর তারা সবাই মিলে কোম্পানিটির নাম দেয় নাইস ভিউ, যেটাই মুভির নাম। দেখা যায় জিংহাও সারাদিন সেই গ্লাস পরিষ্কারের কাজ করত আর রাতের বেলা সে ওই ফোনগুলোকে রিপেয়ার করত। অন্যদিকে তার ছোট বোনের শরীরটাও দিন দিন খারাপ হয়, তাই তার বোনের সকল খেয়ালও তাকে রাখতে হতো। জিংহাওদের ফ্যাক্টরির সেই লোকটির বিয়ের দিন চলে আসে। জিংহাও তার ছোট বোন সহ সকলে সেই বিয়েতে যায়। তারা সকলে মিলে অনেক মজা করে। বিয়ের অনুষ্ঠান শেষে যখন দুই ভাই বোন বাসায় ফেরে তখন তারা দেখতে পায় তাদের দরজায় তালা ঝুলছে। জিংহাও বাসার মালিককে ফোন দেয়। তখন বাসার মালিক তাকে বলে যেদিন বাড়ি ভাড়া দিতে পারবে সেদিনই শুধুমাত্র বাসায় ঢুকতে পারবে, কারণ জিংহাওয়ের অলরেডি 3 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গিয়েছিল। জিংহাও তার ছোট্ট বোনটিকে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু এত রাতে সে কোথায় যাবে? আর তার ছোট্ট বোনটিও তো অনেক অসুস্থ, তাই সে তার বোনকে নিয়ে তাদের সেই জরাজীর্ণ ফ্যাক্টরিতে চলে আসে। আর ফ্যাক্টরির একটি কর্নারে কোনোভাবে সে তার ছোট্ট বোনটির একটু ঘুমানোর ব্যবস্থা করে দেয়। জিংহাও ভাবতে থাকে আমি আমার এই অসুস্থ বোনটিকে কোথায় রাখছি? ওর এখন একটু ভালো ট্রিটমেন্টের প্রয়োজন, একটু ভালো খাবারের প্রয়োজন আর অনেক যত্নের প্রয়োজন। আর সেই ছোট্ট বোনটিকে কিনা আমি দুবেলা ঠিকভাবে খাবারও দিতে পারছি না, একটু ঘুমানোর জায়গাও দিতে পারছি না। জিংহাও এগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু সে তার চেষ্টা থামায় না, কারণ যে কোনো মূল্যে হোক না কেন তার বোনকে তার সুস্থ করতেই হবে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সেই ফ্যাক্টরির মালিক জিংহাওকে ডাকে আর বলে তুমি যদি 1 সপ্তাহের মধ্যে এই ফ্যাক্টরির ভাড়া না দিতে পারো তাহলে তুমি ফ্যাক্টরিটাকে ছেড়ে দিবে। কারণ জিংহাও এখনো একটা টাকাও ভাড়া দিতে পারেনি। সে লোকটির কাছে রিকোয়েস্ট করে কয়েকটা দিন সময় দেওয়ার জন্য, কিন্তু লোকটি জিংহাওকে মোটেও সময় দিতে রাজি না। জিংহাওয়ের সামনে আর কোনো পথ খোলা না দেখে সে সেই মোবাইল কোম্পানির ম্যানেজারের কাছে চলে যায়। সে ওই ম্যানেজারকে রিকোয়েস্ট করে তাকে 1 লাখ ইয়ান ধার দেওয়ার জন্য, কিন্তু ম্যানেজার তাকে বলে আমরা তোমাকে আগেই বলেছি আমরা একটা টাকাও তোমাকে অ্যাডভান্স দিতে পারবো না। সে জিংহাওকে ফিরিয়ে দেয়। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ছোট্ট বোনটি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল তার ভাইয়ের জন্য। তার 2 চোখ ছলছল করছিল পানিতে, কারণ তার ভাইটি এখনো ফেরেনি। জিংহাও ঝড় বৃষ্টি ঠেলে ফিরে আসে। ভাইকে দেখে ছোট্ট বোনটি আর কান্না সামলাতে পারে না। জিংহাও তার কোলের মধ্যে নিয়ে ছোট্ট বোনটিকে ঘুম পাড়িয়ে দেয়। আর তখন জিংহাওয়ের সামনে তার মায়ের শেষ সময়ের কিছু কথা মনে পড়ে যায়। তার মা তাকে বলেছিল বাবা তুমি জানো যে আমি কিছু সময়ের মধ্যেই মারা যাব। তখন জিংহাও তার মাকে বলে মা প্লিজ এসব কথা বলো না। তার মা জিংহাওকে বলে বাঁচতে তো আমিও চাই বাবা, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। তুমি তোমার এই ছোট্ট বোনটিকে আজীবন দেখে রাখবে। ওর কিন্তু তুমি ছাড়া আর কেউই নেই। আমি মারা যাওয়ার পর থেকে তুমি ওর বাবা, তুমি ওর মা। পৃথিবীর কোন
কোনো অবস্থায় তুই তোর ছোট্ট বোনটির হাত কখনো ছাড়িস না, আর নিজেরও খেয়াল রাখিস বাবা, পরে দেখা হবে। এটা বলেই জিংহাওয়ের মা মারা যান। জিংহাও কাঁদতে থাকে। ঘটনা বর্তমানে চলে আসে। বাইরের ঝড়টা এখন প্রায় থেমে গিয়েছে। জিংহাও বাইরে আসে, আর তখন সে দেখতে পায় তার ফোনগুলো যেখানে রাখা ছিল তার উপরে চালটি ভেঙে পড়েছে। সে নির্বাক হয়ে বসে থাকে। তখন ফ্যাক্টরির মালিক এসে তাকে বলে, তোমার হাতে 3 দিন সময় রয়েছে, এর মধ্যেই তুমি ফ্যাক্টরিটিকে খালি করে এখান থেকে চলে যাবে। জিংহাও কিছুই বলে না, সে চুপ করেই থাকে। এরই মধ্যে ওয়ার্কাররা সেখানে চলে আসে। তারা এসে জিজ্ঞেস করে, বস কি হয়েছে? তখন জিংহাও বলে, আপনাদের এখন পর্যন্ত 1 টাকা স্যালারিও আমি দিতে পারিনি। অন্যদিকে এই ফ্যাক্টরিটি 3 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে, আর মোবাইল কোম্পানির কাছে আর মাত্র 2 সপ্তাহ রয়েছে। এর মধ্যে তাদেরকে ফোনগুলো বুঝিয়ে না দিতে পারলে তারা আর এই ফোনগুলোকে নিবে না। আপনারা আমাকে মাফ করে দিন, হয়তো আপনাদের বেতনগুলো আমি কোনোদিনই দিতে পারবো না। তখন সেখানে থাকা সকল ওয়ার্কার তাকে বলে, এই ফ্যাক্টরিটা আমাদের কাছে শুধু ফ্যাক্টরি নয়, এটা আমাদের কাছে একটি পরিবার। আমাদের স্যালারির দরকার নেই, আমরা বাসায় বসে এই কাজগুলো কমপ্লিট করব। এই কথাগুলো শুনে জিংহাও অনেক ভরসা পায়। এবার তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। তারা সবাই মিলে ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইলগুলোকে বের করে, সেগুলোকে খুব ভালোভাবে প্যাকিং করে তারা। আর এই কাজে জিংহাওয়ের ছোট্ট বোনটিও তাদের সাহায্য করছিল। তারা সকল মোবাইল নিয়ে ট্রাকে করে যে যার বাসায় চলে যায়। কিন্তু জিংহাও আর তার ছোট্ট বোনটির তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই তারা একটি ভাসমান আশ্রয় কেন্দ্রে যায়। জিংহাও সেখানে বসেই মোবাইলগুলোকে ঠিক করতে থাকে। তার ছোট্ট বোনটি তাকে ভাইয়া বলে ডাক দেয়। জিংহাও বলে, তুমি এখনো ঘুমাওনি? ছোট্ট মানুষটি বলে, ভাই আমি মাকে নিয়ে স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে মা আমাকে বলছে তোমার খেয়াল রাখতে। আমি সবকিছু বুঝি ভাইয়া, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। ছোট্ট বোনটি তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। জিংহাওরা তাদের মোবাইলগুলোকে কোয়ালিটি চেকের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই ফোন কোম্পানির মালিক জিংহাওদের ডেকেছে তার অফিসে। জিংহাওরা ওই ফোন কোম্পানির মালিকের রুমে চলে যায়। ফোন কোম্পানির মালিক জিংহাওকে বলে, তোমরা টাইমলি ফোনগুলোকে ডেলিভার করতে পেরেছো, কিন্তু কোয়ালিটি পাসের জন্য 85% ফোনকে ভালো হতে হয়, আর তোমরা পেয়েছো 87%। ওখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। ফোন কোম্পানির মালিক জিংহাওকে বলে, আগামী 2 বছরের জন্য তোমাদের সাথে আমাদের কোম্পানি এগ্রিমেন্ট করছে, যার বিনিময়ে তোমরা পাবে 50 লাখ ইউএন। এটা শুনে ওখানে থাকা সবার চোখ কপালে উঠে যায়। জিংহাও ওই কোম্পানির মালিককে বলে, একটি প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি? কোম্পানির মালিক বলে, হ্যাঁ অবশ্যই। জিংহাও বলে, আমার এখন কিছু টাকার প্রয়োজন, কারণ আমার বোনটির হাতে সময় খুবই কম, ওর চিকিৎসা এখন না করালে ও বাঁচবে না। ফোন কোম্পানির মালিক বলে, তোমার যত ইচ্ছা টাকা তুমি নিয়ে যাও। তারা সবাই রুম থেকে বেরিয়ে আসে। তারা লিফটে ঢোকে। লিফটের দরজা বন্ধ হয়ে যায়, আর তারা সবাই মিলে একসাথে অনেক জোরে চিৎকার দেয়। এই চিৎকার ছিল প্রচন্ড আনন্দের। মূল মুভিতে এই অংশটা দেখলে খুশিতে আপনার চোখেও পানি চলে আসবে, কারণ এই সফলতা ছিল সবার, প্রত্যেকের চেষ্টার ফলে আজ তারা সফল হয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনেরও সফলতার পিছনে এমন অনেক না বলা মানুষের গল্প থাকে। দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় যে 2014 সালের মার্চ মাসে জিংহাওয়ের ছোট্ট বোনটির অপারেশন হয়ে গিয়েছিল। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এরপরে কেটে যায় 6টি বছর। জিংহাও এখন নাইস ভিউ কোম্পানির সিইও, যে কিনা চায়নার সব থেকে কম বয়সী সিইও। আর এই সফলতার গল্পটি দিয়েই এখানে মুভিটি শেষ হয়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, আমাদের জীবনের খারাপ সময়গুলো সবসময় আমাদের জন্য অভিশাপ হয় না। কখনো কখনো উপরওয়ালা আমাদের পরীক্ষা নেন, যাতে করে আমরা আমাদের নিজেদের জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। এই মুভির জিংহাও, তার যদি বোন ক্যান্সার আক্রান্ত না হতো, সে আজও সেই ছোট্ট দোকানের ছোট্ট মেকানিকই থাকতো। এত বড় কোম্পানির সিইও তার হওয়া হতো না। আর আমাদের মানুষদের একটি কমন অভ্যাস হচ্ছে, আমরা দেওয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত আমরা সামনে যাওয়ার চেষ্টা করি না। আপনারা সবাই আপনাদের ব্যক্তিগত জীবনে সফল হন, এই দোয়াই রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক অথবা ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিবেন, আর আপনাদের মতামতগুলো জানাতে একদমই ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।